একজন স্ত্রী কি তার স্বামীকে রাখি পরাতে পারেন? আধুনিক সমাজে রাখি পূর্ণিমা ভাই বোনের পবিত্র পার্বণ হিসেবে পরিচিত হলেও পুরাণ কিন্তু অন্য কথা বলছে। নমস্কার, আমি আরণ্য, আর আজ পুরাণ, লোককাহিনী আর ইতিহাসের পাতা উল্টে যাব রাখি পূর্ণিমার উৎস সন্ধানে, কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না। রক্ষাবন্ধনের প্রাচীনতম লিখিত নিদর্শন পাওয়া যায় ভবিষ্য পুরাণ আর বিষ্ণু পুরাণে। একবার দেবতা আর রাক্ষসের মধ্যে যুদ্ধ শুরু হয়। রাক্ষসরাজ বলির নেতৃত্বে রাক্ষসরা স্বর্গলোক প্রায় জয় করে ফেলেছে, কিন্তু শেষ মুহূর্তে দেবরাজ ইন্দ্রের পরাক্রমে অল্পের জন্য তারা হেরে যান। পরাজয়ের কারণ জানতে বলি পৌঁছন রাক্ষসগুরু শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য জানান যে স্বর্গপুরীর পতন ঘটার উপক্রম হয়েছে দেখে দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী দেবী ভগবান শিবের আরাধনা শুরু করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব শচী দেবীকে বিপদনাশক এক রক্ষা সূত্র দেন। দেবগুরু বৃহস্পতির পরামর্শে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে শচী দেবী ইন্দ্রের কবজিতে সেই রক্ষাসূত্র বেঁধে দেন, আর তার জোরেই ইন্দ্র হয়ে ওঠেন অপরাজেয়। রক্ষাসূত্রের গুরুত্ব ব্যাখ্যা করার সময় শ্রীকৃষ্ণ এই গল্প বলেন যুধিষ্ঠিরকে। তবে গল্প এখানেই শেষ নয়, কারণ হার স্বীকার করে চুপ করে বসে থাকতে পারেননি রাক্ষসরাজ বলি। শুক্রাচার্যের পরামর্শে মহাভিষেক বিশ্বজিৎ যজ্ঞ করে বলি স্বর্গ, মর্ত আর পাতাল জয়ের শক্তি পান। সঙ্গে সঙ্গে তিনি সদল বলে দেবলোক আক্রমণ করেন। এবার কিন্তু বলি জিতে যান। প্রসঙ্গত গল্পের এই অংশে দেবরাজ ইন্দ্রের হাতে রক্ষাসূত্র থাকার কোনো রেফারেন্স পাওয়া যায় না। যাই হোক, জয়ী বলিকে গুরু শুক্রাচার্য উপদেশ দেন যে যতদিন তিনি নিয়মিত যজ্ঞ করবেন, দান ধ্যান করবেন আর ব্রাহ্মণ সেবা করবেন, ততদিন তাকে কেউ হারাতে পারবে না। এদিকে দেবলোক হারিয়ে দেবতারা পড়েছেন মহাবিপাকে। ছেলের দুর্দশা দেখতে না পেরে ইন্দ্রের মা অদিতি আর বাবা কাশ্যপ যান ভগবান বিষ্ণুর কাছে। অদিতি আর কাশ্যপের কাছে সমস্ত ঘটনা শোনার পর ভগবান বিষ্ণু দুষ্টের দমন করতে অদিতির গর্ভে বামন অবতার হিসেবে জন্ম নেন। এই বামন অবতার ব্রাহ্মণের ছদ্মবেশে বলির যজ্ঞস্থলে পৌঁছে যান। যজ্ঞ শেষে বলির থেকে ত্রিপাদ ভূমি মানে মাত্র 3 পা জমি ভিক্ষা চান। বলি রাজি হওয়া মাত্রই তিনি আকারে বাড়তে শুরু করেন আর বিরাট আকৃতি ধারণ করেন। এক পা রাখেন পৃথিবীতে, এক পা রাখেন মহাকাশে, আর তার নাভি থেকে বেরিয়ে আসে তৃতীয় পা। বলি বুঝতে পারেন যে এই ব্রাহ্মণ স্বয়ং বিষ্ণুর অবতার, তাই নিজের প্রতিশ্রুতি রাখতে বিষ্ণুর তৃতীয় পা নিজের মাথায় তুলে নেন রাক্ষসরাজ বলি। পায়ের চাপে বলি ধীরে ধীরে চলে যান পাতাললোকে। রাক্ষসরাজ হলেও বলির দানশীলতা দেখে খুশি হয়ে বিষ্ণু তাকে বলেন, তুমি চিরকাল পাতাললোকের অধিষ্ঠিত রাজা হয়ে থাকবে, বলো তোমার কি চাই। উপহার হিসেবে বলি কি চাইলেন জানেন? স্বয়ং ভগবান বিষ্ণুকেই চিরকাল পাতাললোকে থেকে যাওয়ার আবদার করে বসলেন। একবার প্রতিশ্রুতি দিলে তো তার ফেরানো যায় না। অগত্যা বিষ্ণু রয়ে গেলেন পাতালে। অন্যদিকে বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মী স্বামীকে কাছে না পেয়ে রীতিমতো কষ্ট পাচ্ছেন। তখন নারদ মুনির বুদ্ধিতে তিনি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ব্রাহ্মণীর ছদ্মবেশে বলির প্রাসাদে যান, গিয়ে তার কাছে আশ্রয় চান। বলি তাকে নিজের বোনের মতো গ্রহণ করে তাকে আশ্রয় দেন। ব্রাহ্মণীর ছদ্মবেশে থাকা দেবী লক্ষ্মী বলির হাতে রাখি পরান। বলি খুশি হয়ে বলেন, তুমি যে উপহার চাইবে আমি তোমাকে দেব। উত্তরে দেবী লক্ষ্মী নিজের স্বরূপ ধারণ করে বলেন, আমার স্বামী শ্রী বিষ্ণুকে আমার কাছে ফিরিয়ে দিন। খেয়াল করে দেখুন কি সুন্দর। একটাই গল্পে শচী দেবী যেমন নিজের স্বামীকে রাখি পরালেন যাতে তিনি বলিকে হারাতে পারেন, অন্যদিকে মা লক্ষ্মী সেই বলিকেই রাখি পরালেন যাতে নিজের স্বামীকে উদ্ধার করতে পারেন। এই গল্পের প্রথম অংশ পাওয়া যায় ভবিষ্য পুরাণে আর দ্বিতীয় অংশ পাওয়া যায় বিষ্ণু পুরাণে। আমি সহজ করে বোঝানোর জন্য দুটো গল্পকে মিশিয়ে একটা গল্প হিসেবে উপস্থাপন করলাম মাত্র। এখন প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর এই রক্ষাবন্ধন কিভাবে হয়ে উঠল ভাই বোন পার্বণ? এর উত্তর পেতে হলে চোখ বোলাতে হবে মৎস্য পুরাণে আর কান পাততে হবে লোককাহিনীতে। মৎস্য পুরাণ অনুযায়ী সূর্যদেবের স্ত্রীর নাম সংজ্ঞা। নিজের সন্তান যম আর যমুনাকে স্বামীর তেজ থেকে রক্ষা করতে চান তিনি, তাই নিজের ক্লোন বা ডপলগ্যাঙ্গার সৃষ্টি করেন যার নাম ছায়া। ছায়ার পুত্র শনি। সংজ্ঞা যম আর যমুনাকে ছায়ার কাছে রেখে একবার তপস্যায় যান। ছায়া শনিকে বেশি স্নেহ করতেন আর যম যমুনাকে অবহেলায় রাখতেন। এই অবিচারের প্রতিবাদে যম একদিন প্রচণ্ড রেগে গিয়ে লাথি মারার জন্য পা তুলেও সাথে সাথে নামিয়ে নেন, কিন্তু ছায়া তাকে অভিশাপ দেন যে নিজের মাতৃতুল্য নারীকে লাথি মারার জন্য যমের পা খসে যাবে। যম সূর্যদেবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। সূর্যদেব তার অভিশাপ খানিকটা কমিয়ে দিয়ে বলেন যে যমের পা
পা খসে যাবে না ঠিকই, কিন্তু তার পা থেকে নিয়মিত মাংস খেয়ে জোঁক পৃথিবীর তলায় ঢুকে যাবে। এত কিছুর মধ্যে নিজের ভাই যমকে রক্ষা করার উদ্দেশ্যে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে যমুনা যমের কবজিতে একটা রক্ষাসূত্র বাঁধেন। যম আপ্লুত হয়ে তাকে আশীর্বাদ করেন যে প্রত্যেক বছর এই একই দিনে সকল বোন তার ভাইকে রক্ষাসূত্র পরাবে। খুব সম্ভবত এই গল্পের সূত্র ধরেই রাখি পূর্ণিমার জনপ্রিয়তা। তবে রাখি পূর্ণিমা জনপ্রিয় হয়ে ওঠার পিছনে রয়েছে পৌরাণিক চরিত্র সমৃদ্ধ আরও দুটো বহুল প্রচলিত লোককাহিনী। জনশ্রুতি অনুসারে মহাভারতে একবার অস্ত্র চালনা করতে গিয়ে শ্রীকৃষ্ণের আঙুল কেটে যায়। রক্তপাত বন্ধ করতে দ্রৌপদী নিজের বস্ত্র থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে তার আঙুলে বেঁধে দেন। কৃষ্ণ দ্রৌপদীকে প্রতিশ্রুতি দিয়ে বলেন যে যখনই তুমি বিপদে পড়বে আমি তোমার সম্মান রক্ষা করব। পরবর্তীকালে হস্তিনাপুরের সভায় কৌরবরা যখন পাশা খেলায় হেরে গিয়ে দ্রৌপদীকে বিবস্ত্র করার চেষ্টা করে, তখন সেই প্রতিশ্রুতি রাখতে কৃষ্ণ অলৌকিকভাবে তার শাড়িকে টেনে অন্তহীন করে দেন, যাতে দুর্যোধন আর দুঃশাসন তাকে কোনোভাবেই অপমান করতে না পারে। রক্তের সম্পর্ক না থাকলেও দুই বন্ধুর মধ্যে থাকা আত্মিক সম্পর্কের মাধ্যমে কি সুন্দর রক্ষা বন্ধনের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে, তাই না? এবার আসি দ্বিতীয় লোককাহিনীতে। শ্রী গণেশের দুই পুত্র শুভ আর লাভ। যদিও অনেক সূত্র অনুযায়ী তাদের নাম লক্ষ্য আর লাভ। একবার রাখি পূর্ণিমার দিনে তারা দেখেন যে অন্য সবাই নিজের বোনের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করছে, কিন্তু তাদের কোনো বোন নেই, আর সেটা নিয়ে তাদের মনে বড়ই দুঃখ। নিরুপায় হয়ে দুই পুত্র নিজেদের বাবা শ্রী গণেশের কাছে গিয়ে নিজেদের মনের অসন্তোষের কথা জানালেন। শ্রী গণেশ তার পুত্রদের অসন্তোষের কথা শুনে তাদের সন্তুষ্টির জন্য কন্যা রূপে এক নারী মূর্তির সৃষ্টি করলেন। সন্তুষ্টির জন্য সৃষ্ট এই দেবী আজ সন্তোষীমা নামে পরিচিত। এই দুটো গল্প শোনার পর আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে পৌরাণিক চরিত্র হওয়া সত্ত্বেও আমি গল্প দুটোকে লোককথা বললাম কেন? কারণ ঐতিহাসিকদের একাংশের মতে মহাভারতে শ্রীকৃষ্ণ আর দ্রৌপদীর রক্ষাবন্ধন আর পুরাণে সন্তোষীমার কোনো লিখিত নিদর্শন নেই। নিজের মনের মাধুরী মিশায় মানুষ নিজেই তৈরি করে নিয়েছেন নিজেদের গল্প। আমার সীমিত জ্ঞানে আমিও খুঁজে পাইনি। আপনি যদি তথ্যসূত্র সহ লিখিত রেফারেন্স পান অবশ্যই জানাবেন। এবার পুরাণ আর লোককথা থেকে আসি ইতিহাসের পাতায়, কারণ সেখানেই লেখা রয়েছে বঙ্গ সমাজে রাখি বন্ধন উৎসবের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বঙ্গ সমাজে রাখি বন্ধনের ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ব্রিটিশ শাসিত কলকাতায়। ইংরেজ শাসক ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে কতটা সিদ্ধহস্ত তা বলাই বাহুল্য। লর্ড কার্জনের নেতৃত্বে 1904 সালে বঙ্গভঙ্গের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে গোটা বাংলা জুড়ে শুরু হয় বিরোধিতা। এই উত্তাল সময় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে রাখা খুবই প্রয়োজন। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এগিয়ে আসেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাংলার খ্যাতনামা মানুষ। আর তারা হাতিয়ার হিসেবে কি ব্যবহার করেছিলেন জানেন? রাখি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার ডাক দেওয়া হয় সেদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে জানা যায় যে এই রাখি উৎসবের মন্ত্র বলেছিলেন ক্ষেত্রমোহন কথক ঠাকুর। পঞ্জিকাতেও স্থান পেয়েছিল রাখি বন্ধন উৎসব। দেখুন, ভারতের পুরাণ লোককাহিনী আর ইতিহাস বিশ্লেষণ করলে খুব সহজেই বোঝা যায় যে বিভিন্ন ক্ষেত্রে রক্ষাসূত্রের রেফারেন্স পাওয়া গেছে। নিজের প্রিয়জনের সুরক্ষার প্রার্থনা করে রক্ষাসূত্র বাঁধার রীতি দেখা যায় আদিকাল থেকে, সে স্বামী স্ত্রী বন্ধু বান্ধবী বা ভাই বোন যে কোনো সম্পর্কই হোক না কেন। তবে একটা কথা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে আজকের দিনে রাখি বন্ধন মূলত ভাই বোনের পার্বণ হয়ে উঠেছে। তবে নিজের মা, স্ত্রী, বোন আর মেয়ের সুরক্ষার সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে অন্যের মা, স্ত্রী, বোন আর মেয়ে যেন সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারেন। আজ প্রিয়জনকে রক্ষা করার পাশাপাশি বোধহয় নিজের ভাষা, সংস্কৃতি আর ইতিহাসের সুরক্ষার দায়িত্ব নেওয়ারও সময় এসেছে। কারণ আমরা যদি আমাদের অতীত ভুলে যাই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মনে রাখবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন, মন্তব্য, আলোচনা আর সমালোচনা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। এমন আরও অজানা গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব আর ফলো করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।